বৃন্দ আসসালামু আলাইকুম। আমার নাম জেকব মিল্টন। আমি আমরাই জনতা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা বিশেষ এডিশনে। বাংলাদেশের বর্তমান অবস্থা আ কি হচ্ছে? আ বাংলাদেশের সবাই অনেকেই আমাকে আ ফোন করে জানতে চাচ্ছেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের আ যে সংস্কার কর্মসূচি এটা কি অব্যাহত থাকবে নাকি মিলিটারি টেক ওভার করবে? আবার এমনও কথা আছে যে ভারতীয়দের দোসর যারা ছিল গত ১৬ বছর যাবৎ, তারা যদি উপদেষ্টা পরিষদে একের পর এক নিয়োগ পেতে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা কেমন হবে? যে ছাত্র জনতার বিপ্লব ছিল ভারতীয়দের বিরুদ্ধে, যেখানে বাংলাদেশ বিপ্লব করেছে সব দিক থেকে। সেখান থেকে যদি ভারতীয়দের দোসররাই আবার মানে উপদেষ্টা পরিষদে জায়গা পায় এবং ঠিকভাবে তারাই যদি দেশকে আবার ভারতীয়দের হাতে তুলে দেয়ার আ অবকাশ পায়, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসের আ কর্মতৎপরতা কতটা effective হবে? এ ব্যাপারে অনেকে আমার কাছে জানতে চান। আ এবং আরো জানতে চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই লোকগুলোর ব্যাকগ্রাউন্ড জানার পরে কি উনি তাদেরকে নিয়োগ দেন? অথবা অনেকে আবার জানতে চেয়েছেন যে বেশ কিছু লোকজন ডক্টর ইউনূস সাহেব জানেন যে এরা স্বৈরাচারের দোসর ছিল। জানার পরেও এইসব লোকজনদেরকে নিয়ে উনি কাজ কিভাবে করবেন এবং তাদেরকে কিভাবে নিয়োগ দিচ্ছেন। এসব সাবজেক্ট নিয়ে কথা বলা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমি বেশ কিছু আ খবর, বেশ কিছু বাস্তবতা আমি জানার পরে আমি চিন্তা করলাম আজকের একটা অসময়ে এখন বাংলাদেশের আমার ধারণা রাত্র ১১:১৩। আমি চিন্তা করলাম লাইভে এসে আপনাদের সাথে আমার কিছুটা অনুভূতি যদি শেয়ার করি, then probably um, I can ask for some comfort within ourselves that whether our country is on the right direction or is heading to the wrong direction. আপনাদেরকে আমি একটা কথা একেবারে সাবস্ট্যান্স আপনাদেরকে আমি বলি। ডক্টর ইউনূস সঠিক কাজগুলো করে যাচ্ছেন দেশ গড়ানোর জন্য, দেশ গোছানোর ক্ষেত্রে। যেই কাজগুলো করলে দেশটা গুছ হবে, যেই কাজগুলো করলে দেশের জনগণ একত্রিত হবে, যেই কাজগুলো করলে দেশের সার্বিক ইনফ্রাস্ট্রাকচার গুলো আবার ডেভেলপ করে সচল করা সম্ভব, উনি এই কাজগুলোতেই মনোনিবেশ করছেন। এবং এক্ষেত্রে সেক্টর থেকে উনার যতটা সহযোগিতা পাওয়া দরকার, আপনাদেরকে আমি বলি, অনেক অসহযোগিতা উনি পাচ্ছেন কিন্তু পাশাপাশি অনেক সহযোগিতাও আবার পাচ্ছেন। এখন যারা তাকে অসহযোগিতা করছে তাদের সংখ্যা কতটা? তাদের সংখ্যা কম হলেও তারা ভারতের মদতপুষ্ট, তারা স্বৈরাচারের মদতপুষ্ট, তারা ভারত এবং স্বৈরাচারের কাছ থেকে যথেষ্ট লাভবান হয়েছে অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে। তারা বিভিন্ন স্থানে তারা চাকরি করছে, বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে তাদের প্রভুত্ব রয়েছে। তারা তাদের যেভাবে যা কিছু করার তা করছে। এখন একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনূসকে যদি দায়িত্ব দেয়া হয় যে দেশের বর্তমান পরিস্থিতিতে উনার চোখের সামনে এই কাজগুলো হচ্ছে, এগুলো কি উনার দ্বারা থামানো সম্ভব কিনা? আমি একটা কথা বলি। আমাকে অনেক আগে একজন একটা কথা বলছিল। সেটা হচ্ছে মানে কথাটা ছিল এরকম যে সবকিছু যখন ভেঙে পড়ে, ওই ভেঙে পড়া একটা ইনফ্রাস্ট্রাকচার কে গোছাতে গেলে ইটস নট গোইং টু বি অ্যান ইজি টাস্ক। কেন জানেন? গোছানোর ক্ষেত্রে আরো অগোছালো একটা ভাব তৈরি হবে। অগোছালো হতে, হতে এমন এক পর্যায়ে গিয়ে ঠেকবে যেখান থেকে অগোছালোর আর কিছু থাকে না। সেখান থেকে শুরু হয় সঠিক রিফর্ম। ফর এক্সাম্পল, ডক্টর ইউনূসের সামনে যদি ৩০ জন ৩৫ জন উপদেষ্টাকে উপস্থাপন করা হয় এবং উনি যদি রিফিউজ করে যে আই এম নট গোইং টু ওয়ার্ক উইথ দেম, দেন ডক্টর ইউনূস ইজ নট এ লিডার। একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি। আজকে সকালে কোন একটা জায়গায় আলাপ প্রসঙ্গে আমি বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জানতেন যে এরশাদ সাহেব ভারতীয় উনি জানতেন যে এরশাদ সাহেব ভারতের কতটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছেন এবং সে কি কি অপকর্ম বাংলাদেশে করেছে, এটা জিয়া রহমান সাহেব জানতেন। এখন জিয়া রহমান সাহেবের ক্যালকুলেশনে ছিল
যে এরশাদ সাহেব এই পর্যায়ে যাবে, এরশাদকে দিয়ে সে এতটা কাজ করাতে পারবে। এটা ছিল জিয়াউর রহমান স্টাইল অফ ম্যানেজমেন্ট। এটা জিয়াউর রহমানের ম্যানেজমেন্ট ছিল। এখন আমরা তো জিয়া রহমান সাহেবকে আন্ডারমাইন করতে পারি না। ওই সময় বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারকে কোনো একজন মানুষ যদি সঠিকভাবে সামনে এগিয়ে থাকে, ওই ব্যক্তির নাম জিয়া রহমান। তাহলে জিয়া রহমান যদি জানতেন যে এরশাদ সাহেব ভারতীয় এবং এরশাদ সাহেব তার তত্ত্বাবধানেই উনি শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশন সহ বহু রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে এরশাদ সাহেব জড়িত। তারপরেও এরশাদ সাহেবের মতো একজন লোককে জিয়া রহমান কি করে তার সেনাপ্রধান বানালেন? আমি একটা কথা প্রায় বলে থাকি আমাদের টক শোতে। কথার ভিতরে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশী বস যারা, তারা তাদের চেয়ে যোগ্য মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিতে ভয় পান। তারা তাদের সাথে কাজ করতেও ভয় পান। তারা চিন্তা করেন, আমি হইছি কোম্পানির এমডি, আমার ডাইরেক্টর যদি আমার চেয়ে যোগ্য হয়, তাইলে মানুষের দৃষ্টিতে আমি ছোট হব। এই একটা কমপ্লেক্স আমাদের দেশের মানুষের ভিতরে কাজ করে। স্পেশালি যারা উপরে আছে তাদের মধ্যেও কাজ করে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিন্তু সমস্যা এটা না। ডক্টর ইউনূসের কাছে সমস্যা একটা জায়গায়। উনি, আমি বলব না উনি বাংলাদেশের সবার চেয়ে যোগ্য, আমি এটা বলব না। কিন্তু উনি বাংলাদেশের সবচেয়ে রিসোর্সফুল, এটা আমি বলব। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটা কথা বলি। উনি বাংলাদেশের সবার চেয়ে যোগ্য, উনি বলতে আমি ডক্টর ইউনূসকে মিন করছি। ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের সবচেয়ে যোগ্য মানুষ না। কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস যতটা রিসোর্সফুল, আমরা তার ধারে কাছেও না। আমরা কি করতে পারি? উনার যোগ্যতা কম না, যথেষ্ট যোগ্যতা। উনার যোগ্যতা মান যদি বিচার করতে চান, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ উনার যোগ্যতার কাছাকাছি আসে? less than 5%। কিন্তু রিসোর্সের ক্ষেত্রে ওনার কাছাকাছি কে আসেন? 0 to none। এখন আজকের যদি ফজলে হাসান আবেদ জীবিত থাকতেন, তাহলে আমি হয়তো বলতাম যে ওনার কাছাকাছি হয়তো ফজলে হাসান আবেদ। কিন্তু উনি নাই এখন। সো ডক্টর ইউনূস যদি রিসোর্সফুল হন, যোগ্যতা ভিত্তিক বিচারে ওনার যে যোগ্যতা আছে, এই যোগ্যতার ক্ষেত্রে উনি সঠিক অবস্থানে আছে। উনি রিসোর্সকে সঠিকভাবে ব্যবহার করছেন বাংলাদেশের গুছানোর ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যত অস্বস্তিকর পরিস্থিতি, অস্থিরতা, যা কিছু এর পিছনে আছে 90% গুজব। এই গুজবগুলো কে ছড়াচ্ছে? ছড়াচ্ছে, আওয়ামী লীগ ছড়াচ্ছে, ছাত্রলীগ ছড়াচ্ছে, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, এরা সবাই গুজব ছড়াচ্ছে। কি ছড়াচ্ছে? তাদের টার্গেট একটা, ডক্টর ইউনূস ফেল করছেন। ডক্টর ইউনূস ম্যানেজ করতে পারছেন না। সামরিক শাসন আসতেছে। আমরা কালকের 0 পয়েন্টে দাঁড়ায়া যাব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমরা হিন্দু রক্ষা করো, এই আন্দোলন নিয়ে মাঠে নাম। আপনাদের ভিতরে যেসব অস্থিরতা কাজ করছে, আপনারা যারা মনে করছেন যে বাংলাদেশের কোনো কিছুই ঠিক নাই, আপনারা ওই গুজবের দ্বারা এফেক্টেড। ওই গুজব আপনাদের কানে ঢুকেছে। আপনারা এ কথাটা চিন্তা করে দেখুন একবার। ডক্টর ইউনূসের বিরুদ্ধাচারণ কারা করে? বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধাচারণ কারা করে? তারাই করে যারা স্বৈরাচারের দোষক। তারাই করে যারা ভারতের দোষক। এখন এর অর্থ এটা না দ্যাট ডক্টর ইউনূস যা কিছু করছে সবকিছু হালাল। আমি কথা বলছি না। ডক্টর ইউনূস যা কিছু করছেন তার 100% হালাল বা 100% ঠিক, আমি এটা বলছি না। কেন বলছি না? ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্টাইলের সাথে আমি পরিচিত না। আমি উনার সাথে একত্রে কোনদিন কাজ করি নাই। উনার একটা ম্যানেজমেন্ট স্টাইল আছে। উনার একটা কর্পোরেট এক্সপেরিয়েন্স আছে। উনার যে ম্যানেজমেন্ট এক্সপেরিয়েন্স আছে, উনার যে একটা স্টাইল আছে ম্যানেজমেন্ট স্টাইল, ওটাকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা আমার নাই। এর অর্থ এটা না যে আমার কর্পোরেট এক্সপেরিয়েন্স নাই। দর্শকবৃন্দ, আমি আমেরিকায় আসার পরে আমার অভিজ্ঞতা একটা সেক্টরে, সেটা হচ্ছে কর্পোরেট এক্সপেরিয়েন্স। আমি এখানকার আমেরিকার একটা বিখ্যাত কোম্পানি আছে, একসময় এটাকে বলতো ফেডারেটেড। অনেক জায়গায় আমেরিকায় আসলে পরে বাংলাদেশের অনেক লোকজন একটা জায়গায় শপিং করতে যায়, ওটার নাম মেইসিস। আমি একসময় ওটার ডিরেক্টর অফ অপারেশন ছিলাম।
আমি মেসি রান করেছি, আমি রাইটেড ফার্মেসি রান করেছি, আমি নাইকি রান করেছি। তো কর্পোরেট ওয়ার্ল্ডটার কাছাকাছি থেকে আমি দেখেছি জিনিসগুলো কি। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন এবং ওখানে শিক্ষকতা করেছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। ইটস নট XYZ ইউনিভার্সিটি। এটা হযবরল ইউনিভার্সিটি না। যেখানে উনি শিক্ষকতা করেছেন, যেখানে উনি নিজে শিক্ষা অর্জন করেছেন। আমেরিকার ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন আমেরিকা। তো তাইলে উনার ম্যানেজমেন্ট স্টাইলটাকে আন্ডারমাইন করা যারা আজকের আন্ডারমাইন করছেন, আপনারা কি তাদেরকে জিজ্ঞাসা করছেন যে ডু ইউ হ্যাভ এনি এক্সপেরিয়েন্স ক্লোজার টু ডক্টর মোহাম্মদ ইউনুস? নো, দে ডোন্ট। এখন একটা সাবজেক্টের উপরে আমার কাছে কয়েকজন দৃষ্টি আকর্ষণ করেছেন যেই বিষয়গুলোকে আমি চাইলেও ইগনোর করতে পারছি না। সেটা কি? বাংলাদেশে একটা প্যারালাল অন্য আরেকটা সরকার আছে কিনা ডক্টর ইউনূসের পাশাপাশি? আপনাকে আমি একটা কথা বলি। আমি ফ্রম ডে 1 আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে পছন্দ করি। আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে পছন্দ করি না সেটা একটা মাত্র কারণে। সেটা কি জানেন তো? এই লোক জেনারেল হয়েছে কোন প্রোটোকল, সিনিয়রিটি সবকিছু বাদ দিয়ে একটা মাত্র পরিচয়ের জন্য। সে পরিচয়টা হচ্ছে উনি মুজিব শেখের পরিবারের একটা মেয়েকে বিয়ে করছে। স্টুডেন্ট হিসাবে সে ছিল সি মাইনাস একজন স্টুডেন্ট। এবং সবচেয়ে তার চেয়েও খারাপ একটা জিনিস আপনাদেরকে আমি বলি, পিলখানা ম্যাসাকারের সময় উনি যে রোলটা প্লে করেছে ওই রোলটার সাথে তুলনা করা যায় পলাশির যুদ্ধে মির্জা ফখরুল যে রোলটা প্লে করেছে, ঘসেটি বেগমরা যে রোলটা প্লে করেছে, এই রোলটা জেনারেল ওয়াকার প্লে করেছে বিডিআর পিলখানা ম্যাসাকারের সময়। দর্শকবৃন্দ, রিড মাই লিপ। উনি 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভয়েসে ছিলেন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কমান্ডে ছিলেন ওই সময়, যাতে জেনারেল ওয়াকারের উপরে কোন লোক কমান্ড করতে না পারে এই জন্য জেনারেল ওয়াকারকে তৎকালীন মেজর কে দায়িত্ব দেওয়া হয়েছিল। 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তারা ছিল 46 ইনফ্যান্ট্রি ব্রিগেডেরই একটা আন্ডার কমান্ড ইউনিট। উনি ব্রিগেড কমান্ডার নিজে তাকে যখন কমান্ড করেছিল ভিতরে যাওয়ার জন্য সে যায় নাই, সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল। তার নিজের ইউনিটের একজন সোলজার মারা গেছে, তার নিজের ইউনিটের একজন সোলজার আহত হয়েছে, সেটা নিয়ে কেয়ার করে নাই, কারণ তার আপা ভারতীয় চুতমা রানী হাসিনা শেখ তাকে বলেছে যে ভিতরে যাওয়া যাবে না। আমি ওয়াকারকে বিশ্বাস করি না। এখন আরো একটা কথা হতে পারে, একজন শয়তান কি রাতারাতি ফেরেশতা হতে পারে? আমি তা বিশ্বাস করি না। এবং আরো একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, অনেক লোকজন আছে অনলাইনে জেনারেল ওয়াকারকে অত্যন্ত ধার্মিক হিসাবে পরিচয় করে, অত্যন্ত বিনয় হিসাবে পরিচিত করায়, মানে বাংলাদেশের বন্ধু হিসাবে প্রচার করে, কিন্তু তারা একটা কথার উত্তর তারা দিচ্ছে না। অনেকে বলে উনি 3 তারিখে আগস্টের 3, 4, 5 তারিখের জনগণের উপরে গুলি চালায় নাই, তার জন্য উনি জনগণের বন্ধু। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলি, আগস্টের প্রথম সপ্তাহে বা জুলাই মাসের থেকে উনার উপরে যথেষ্ট প্রেশার ছিল যে জনগণের উপরে যদি উনি গুলি চালায় দেশের অবস্থা জাহান্নাম হবে। কেমন জাহান্নাম হবে জানেন? আপনাদের যদি একটা বিপ্লবের কথা মনে পড়ে, ফিলিপিন্সে জেনারেল ফার্দিনান্দ মার্কোসের এগেইনস্টে যখন বিপ্লব হয়, তখন ওখানকার নেতৃত্ব দিচ্ছিল বেনিগনো অ্যাকুইনো। বেনিগনো অ্যাকুইনোর বউ ছিল কোরাজান অ্যাকুইনো, সেখানেও ছিল, আন্দোলন হয়েছে। ওখানে সেনাপ্রধান ছিল ফিদেল রামোস। অনেকে বলেছে ফিদেল রামোস মার্কোসকে টিকিয়ে রাখতে চেয়েছিল। দর্শকবৃন্দ, আমার কথা শুনেন, হিস্ট্রি থেকে মানুষ শিখে। ফিদেল রামোস ছিল ফার্দিনান্দ মার্কোস যাতে ক্ষমতায় টিকে যায়। তিনি বেনিগনো অ্যাকুইনোকে এয়ারপোর্টে অ্যাসাসিনেশনের পরেও চেষ্টা করেছে আন্দোলন দমিয়ে মার্কোসকে ক্ষমতায় রাখতে। কিন্তু যে মুহূর্তে রিভোল্ট হয়েছে, জনগণের রিভোল্ট, ওই সময় আমেরিকাও তাকে আর ক্ষমতায় রাখতে পারেনি। আমেরিকা বাধ্য হয়েছে ফার্দিনান্দ মার্কোসকে এটা বলছে গেট আউট ফ্রম ফিলিপিন্স। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি,
সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। নট 1%, নট 10%, নট 90% চেষ্টা করেছে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। এখন ওরা গুলি চালায় না কেন জনগণের উপরে? যেই কারণে ফিদেল রামোস ফিলিপিন্সের জনগণের উপরে গুলি চালায় না, ঠিক একই কারণে ওয়াকার গুলি চালায় নাই। ওয়াকার মাত্র ১-১.৫ মাস তখন ক্ষমতা নিয়েছে, আর্মি চিফ হয়েছে। ওই সময় যদি জনগণের উপরে গুলি চালায়, জেনারেল ওয়াকারের জীবন ছিল শঙ্কার মধ্যে। সে জুনিয়রদের মাধ্যমে, সিনিয়রদের মাধ্যমে ওখানে সে মারা পড়ত। একটা মিলিটারি কুকে সামলানোর মতো ক্ষমতা, যোগ্যতা, রিসোর্স, বিশ্বাসযোগ্যতা জেনারেল ওয়াকারের ছিল না, এখন নাই। তো যারা ব্যাখ্যা করেন যে জেনারেল ওয়াকার খুব সহ্যের মানুষ, জনগণের পক্ষে গিয়ে জনগণের বুকে গুলি চালায় নাই, তারা জাস্ট ভণ্ডামি করছেন, একটা মিথ্যাকে বিশ্বাস করতে চাচ্ছেন। আপনারা ভুলে যান না, আয়নাঘর হয়েছে, ওয়াকার লাইন বাই লাইন জানে আয়নাঘর হয়েছে। আয়নাঘরের তত্ত্বাবধানে যারা যারা ছিল, ওয়াকার প্রত্যেকটা লোককে চিনে। চীনের সাথে সহযোগিতা করে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে যখন দেওয়া হয়েছে, ওয়াকার তো জানে, কিন্তু ওয়াকার কিছুই করে নাই। আজকে অনলাইনে যেসব লোকজন খুলে বসেছেন ওয়াকার নামা, যে ওয়াকার বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষী, একটা কথা আমি বলি, ওয়াকারের আর কোনো উপায় নাই ডক্টর ইউনূসকে সাপোর্ট করা ছাড়া। কারণ আর্মির ইউনিফর্ম পরা লোকজনরা ওয়াকারকে সাপোর্ট করবে না যদি সে মার্শাল ল দিতে আসে। এখন যে বিষয়টা আমি বলছিলাম যে কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান, ভারতের নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং ভারতীয় বাহিনীর সাথে সে যখন কথা বলে, একটা কথা আমি ভুলে যেতে পারি না। ২০১৭ সালে হাসিনা শেখ, ২০১৭ সালের ৮ই এপ্রিল হাসিনা শেখ যেই এমওইউ সাইন করেছে, সেই এমওইউর আওতায় আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত ভারতের কমান্ডে ছিল বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি। কয়েকদিন বলতে কয়েক সপ্তাহ আগে জেনারেল ওয়াকারকে নিয়ে আমি একটা ভিডিও করলাম। ভিডিও করার পরে দেখা গেল ডিজিএফআই বেতনভুক্ত কামলারা ১ থেকে ১৫ কমেন্টস করলো আমাকে গালি দিয়ে। এখন একটা মজার কথা আপনাদের দর্শকবৃন্দ বোঝার জন্য আমি বলছি। আমি যারা ১ থেকে ১৫০ যারা আমাকে গালি দিয়েছে ওই ভিডিওর উপরে, আমি তাদের আইপি অ্যাড্রেস গুলো চেকের জন্য আমি আমার আইটির লোকগুলোকে বললাম, তুমি এইগুলোকে একটু ট্র্যাক করো। এই যতগুলো গালি এসছে, গালির 75-80% আইপি অ্যাড্রেস আমি দেখি ক্যালকাটার, পশ্চিমবঙ্গের এবং দিল্লির। আমাকে আমাকে কি কেউ একটু বুঝাতে পারবে? আমাকে একটু কেউ বুঝাতে পারবেন? ইচ্ছা মিল্টনকে গালি দেওয়ার জন্য থেকে থেকে লোক হায়ার করছে বাংলাদেশ আর্মি। আপনি কি মনে করেন ব্যাঙ্গালোর থেকে, ক্যালকাটা থেকে, দিল্লি থেকে লোকজনরা ওয়াকারকে সাপোর্ট করছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করছে? আপনি কি মনে হয় আমি কি বলদ? এগুলো আপনাদেরকে আমি যখন বুঝাইতে যাই, শুভাকাঙ্ক্ষীদের ভিতরে কেউ কেউ নাখোশ হয়ে যায়। ও ওয়াকার তো আমাদের আম্বাজান। আপনারা অবশ্য তারা আবার আরেকটা জিনিস দেখে। আমার পরিচিত অপরিচিতদের ভিতরে যারা ওয়াকারকে সাপোর্ট করে, তারা কিন্তু একটা জিনিস দেখে। কি দেখে জানেন? ওয়াকারের পাছায় চুমা দিলে অ্যাম্বাসেডরশিপ পাওয়া যায়। কারণ ওয়াকারের পাছায় যদি চুমা দেয়, ওই চুমাটা চুক্তি পর্যন্ত যায়। এবং ওই চুমাটা ভারতীয় হাই কমিশন পর্যন্ত যায়, একটা অ্যাম্বাসেডরশিপ পাওয়া যায়। কিন্তু ওই চুমা তাদের উপদেষ্টা হওয়া যায়। আমি জানি না আমার কথাটা আমি বুঝাইতে পারছি কিনা। দর্শকবৃন্দ,
যেসব লোকগুলোকে নিয়ে বাংলাদেশের টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থাগুলোর মানে সেটআপটা কিভাবে হয় আপনাদেরকে আমি বলি। এখন এ এ মানে আলোচনার তাগিদে আমি খোলসা করে বলতে গেলে অনেক কিছু বলা যায়। এই কথাগুলো বলতে গেলে আমারও কিছু লিমিটেশন থাকে কথাটাকে ব্যাখ্যা করার জন্য এবং বাংলাদেশের বর্তমান সরকারটাকেও আন্ডারমাইন করা হয়। যার জন্য আলোচনাটাকে আমি অনেক সময় ওইদিকে নিতে চাই না। আপনাদেরকে আমি বলি, গত কয়েকদিন ধরে কয়েকজন উপদেষ্টা নিয়োগ হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে একজন লোকের বিষয় অত্যন্ত বেশি আলোচনা হচ্ছে। এই লোকটার নাম মুস্তাফা সারোয়ার ফারুকী। সে নাকি বাংলাদেশের কোন চলচ্চিত্রের পরিচালক। আমি এই হুবড়ির নাম জীবনেও শুনি নাই। আনটিল কিছুদিন আগে আমাকে হঠাৎ করে একজন বলল যে আ মোস্তফা সরওয়ার ফারুকী সে নাকি বাংলাদেশে মুজিব শেখের উপরে একটা মুভি বানাইছিল। যে মুভিতে তার বউ নাকি মুজিব শেখের মায়ের চরিত্রে অভিনয় করছে না হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করছে কোন এক। এখন আমাকে গত ৫-৬ দিনে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে প্রশান্ত গাঙ্গুলি এবং আ আ আরো ২-৩ জন কয়েকটা তথ্য পাঠিয়েছে। তার ভিতরে বাংলাদেশে যখন হাসিনা সরকারের পতন হয়, এই মোস্তফা ফারুকী বলছে যে ৩২ নম্বরে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ইউনূস সাহেবের নাকি উচিত ওখানে গিয়ে ওটার পুনর্নির্মাণ করা, ওটার সংরক্ষণ করা বিভিন্ন। এটা বলেছে মোস্তফা ফারুকী। এখন একটা কথা, আমি এই মোস্তফা ফারুকীকে গালি দিতে পারি। আমি মোস্তফা ফারুকী সম্পর্কে আরো জঘন্য মন্তব্য করতে পারি। কিন্তু লজিক্যাল ওয়েতে এই লোকটা আমি একটা খেয়াল করে দেখেছি। এইসব যত লোকজন আছে না, এরা অনলাইনে ইন্টারভিউ করে এমন ২-৪ জন লোক খুঁজে বের করে তাদের সাথে তারা ইন্টারভিউ দেয়। কিন্তু সত্যিকার অর্থে তারা ইন্টারভিউ দেওয়ার মতো কোন যোগ্যতা রাখে না। ফর এক্সাম্পল, আমি যদি মোস্তফা সারোয়ার ফারুকী তাকে বলি that I'm going to interview him, he's not going to do interview with me for one reason. Because শিক্ষার এগেইনস্টে শিক্ষা, তথ্যের এগেইনস্টে তথ্য এই সাবজেক্ট গুলো নিয়ে আমি উনাকে চ্যালেঞ্জ করব। এবং আমি যখন চ্যালেঞ্জ করব কোন উত্তর থাকবে না। যার জন্য তারা তার সাথে ইন্টারভিউ করবে লোকজন তারা খুঁজে বের করে। ওয়াকারও ঠিক সেম কাজ করে। বিভিন্ন লোকজনরা একই কাজ করে। সব কোন লোককে খুঁজে বের করবে। খুঁজে বের করে তার মাধ্যমে তারা ইন্টারভিউ গুলো করবে। কিন্তু এরা আমার সাথে ইন্টারভিউতে আসবে না। তো কোন জায়গায় এই মুস্তাফা সরোয়ার ফারুকী বলছে ৩২ নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতার চেতনার স্বপ্নঘর। এই মোস্তফা সরোয়ার ফারুকী বলছে। এখন যেহেতু মোস্তফা সরোয়ার ফারুকী তার গুড্ডায় কুলাবে না, তার হেডামে কুলাবে না আমার সাথে ইন্টারভিউ করার, কিন্তু তাকে আমি যদি একটা কথা জিজ্ঞাসা করি যে স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে যখন রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, এখন ওই রক্ষী বাহিনীর যে হেডকোয়ার্টার ছিল ওটাকে রিভিল করা হচ্ছে না। ও রিভিল করে রক্ষী বাহিনীকে কেন পুনর্বাসন করার জন্য ওইখানে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। ওইটার একটা দায়িত্ব নিয়ে এই মোস্তাফিজ সরোয়ার ফারুকীকে দিলে কেমন হয়? আবার আরো একটা কি স্তম্ভ হতে পারে? যে স্তম্ভতে থাকবে যে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য এক দল, এক জাতি, এক নেতা বাকশালকে পুনর্গঠন করা হয়েছিল। আমরা কি ওইটার একটা স্তম্ভ বানাতে পারি? ওই স্তম্ভ বানানোর পরে আমরা কি মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে পারি তোমার আর তুমি মিলে ওখানে গিয়ে একটা ছবি তৈরি করো? আমরা কিন্তু বলতে পারি। আবার এটাও কি মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে পারি যে গত ১৬ বছরে যতগুলো গুম খুন হয়েছে এটার জন্য একটা মেমোরিয়াল তৈরি করো। এই মেমোরিয়ালটা তৈরি করে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দেওয়া হোক মোস্তফা সরোয়ার ফারুকী। এখন কিছু লোকজন আছে এরা আজকে তার নাম মোস্তফা সরোয়ার ফারুকী। উনাকে হয়তো কেউ চিনে না। উনার হয়তো কোনো নীতিবোধ নাই। কিন্তু এই মোস্তফা সরোয়ার ফারুকী একদিন শাহরিয়ার কবির হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকী একদিন সুফিয়া কামালের মেয়ে কি কামাল সুলতানা কামাল হবে। এই মোস্তফা সরোয়ার ফারুকীর মতো লোক হাসান ইমাম হবে, জাহান্নামের ইমাম হবে। এরাই হবে ওই লোক যারা ভারতের পয়সা নিয়ে বাংলাদেশে ভারতের পয়সা নিয়ে
বাংলাদেশে এসে ধ্বংসযজ্ঞ চালাবে। ধ্বংসযজ্ঞ চালিয়ে কি করবে? বাংলাদেশটাকে ভারতের আওতাভুক্ত করবে। এইজন্য তারা তাদের প্রয়োজনে তারা তাদের মাকে বন্ধক দিবে, তাদের বউ, বোন তাদেরকে ভারতীয়দের হাতে তুলে দিবে। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, as of today somebody asked me, আমি ভারতীয়দের উপরে এত রাগ কেন? ভারত তো ব্যক্তিগতভাবে আমার কোনো ক্ষতি করে নাই। আমার পাকা ধানে আ ভারতীয়রা মই দেয় নাই। কিন্তু একটা কাজ করেছে। এই কথাটা শুনলেই বাংলাদেশের বোদ্ধা মহলের অনেকের মাথায় বাজ পড়বে। আমি কেজিবির একটা ডিক্লাসিফাইড ডকুমেন্টকে স্টাডি করার সতর্ক আমার সময় ওটাকে কি বলে সুযোগ হয়েছে। লাইন বাই লাইন আমি পড়েছি। দর্শকবৃন্দ, আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে আগস্ট ১৯৭১ সালের ৭ তারিখ থেকে ডিসেম্বর ১৯৭১ সাল ১৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের রেড করা হয়েছে, জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। এদের সাথে পাকিস্তানি সেনা হানাদারদের কোনো সম্পর্ক ছিল না। এখন আগস্টের ৭ থেকে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত যদি পাকিস্তানি হানাদারদের কোনো হাত না থাকে, তাহলে বাংলাদেশি মহিলাদের ধর্ষণ করেছিল কারা? বাংলাদেশি মানুষদের খুন করেছিল কারা? কেজিবির ডিক্লাসিফাইড ডকুমেন্টে স্ট্রেট লেখা আছে যারা মিত্র শক্তি হিসাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাকে একজন জিজ্ঞাসা করলেন, ভারতীয়রা তো বাংলাদেশে ঢুকছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে। আপনাদেরকে আমি একটা কথা বুঝিয়ে বলি, ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে বহু আগে। ঘোষণা দিয়ে প্রবেশ করেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জেনারেল মানেক শাহ, ফিল্ড মার্শাল মানেক শাহ, তারা স্মৃতিচরণ করতে গিয়ে এই কথাটাকে ভেরিফাই করেছে। জেনারেল জগজিৎ সিং অরপ্রাই কথাটাকে ভেরিফাই করেছে। বাংলাদেশের অভ্যন্তরে ডিসেম্বর মাসে প্রবেশ করলেও বাংলাদেশের অভ্যন্তরে আমাদের অবস্থান ছিল। বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরে তাদের অবস্থান ছিল। অবস্থান ওখানে থেকে থাকে। ওখানে কি হয়েছে? বাংলাদেশে এই ধ্বংসযজ্ঞ হাসিনা ভারতীয় বাহিনী করেছে। এগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা বলতে থাকবো। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে পরে না, ১৯৪১ থেকে ১৯০১ সাল থেকে পর্যন্ত as a matter of fact as of today বাংলাদেশের প্রত্যেকটা ধ্বংসযজ্ঞের সাথে, বাংলাদেশের প্রত্যেকটা অ্যাট্রসিটির সাথে, বাংলাদেশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এখন এই সাবজেক্ট আপনারা যেই মুহূর্তে কথা বলতে যাবেন, তারা একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করবে, ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে। এখন আপনারা যারা এটা ধরে ভারতীয়দের পূজা করতে চান, আমি আপনাদেরকে নিষেধ করব না, আপনারা পূজা করেন। কিন্তু আপনারা নাম সিরিয়াল রাখেন কেন? আপনাদের নাম জগবন্ধু মিত্র রাখেন না কেন? আপনাদের নাম হাসান ইমাম রাখেন কেন? আপনাদের নাম গৌরাঙ্গশীল রাখেন না কেন? রাখেন কেন? আপনাদের নাম হওয়া উচিত বাসন্তী রানী বালা। তো মুসলমান নাম নিয়ে বাংলাদেশে ভারতের গুণগান করবেন, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আপনাদের কাছে মুখ্য না। এখন জেনারেল ওয়াকার তাদের মতোই একজন। জেনারেল ওয়াকারের নাকি সহপাঠী হলো বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান। এখন যে বদনামটা আছে সে বদনামটা হলো, বদনাম না, গুজবও না, যে বাংলাদেশে একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছে, যে প্যারালাল গভর্নমেন্টে ওয়াকার একটা রোল প্লে করছে বিহাইন্ড দ্য সিন। এবং মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় অসহযোগিতা পাচ্ছে এই ওয়াকার নামক এই বস্তুর কাছ থেকে। ওয়াকার নিজেকে বারবার বলার চেষ্টা করেছে সে জনগণের পক্ষে, আর আমি বারবার বলার চেষ্টা করেছি ওয়াকার কখনোই জনগণের পক্ষে না। আমি এই সম্পর্কে আপনাদেরকে বহুভাবে আমি বুঝিয়েছি।
ওয়াকারের চাকরি জীবনে যেগুলো ছিল তার সম্পদ, যেগুলো ছিল তার সম্পদ, এগুলোর জোরেই অনেক সিনিয়রদেরকে পাশ কাটিয়ে হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছিল। আপনারা কথাটা আমাকে বুঝেন আর না বুঝেন, বিশ্বাস করেন আর না করেন, আমার স্টাডিতে তাই উঠে এসছে যে সে কখনোই বাংলাদেশের প্রতি তার আনুগত্য ছিল না। তার আনুগত্য যদি এটা শেখ পরিবারের উপর। এবং এইসব করে তাকে হাসিনা শেখ বাংলাদেশের সেনাপ্রধান বানিয়েছিল। কে তাকে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান, এদেরকে দিয়ে তারা এই কাজটা করায়। এবং হাসিনাকে যখন সরায় দেয়, যারা এখন পুঁথি পড়েন যে জেনারেল ওয়াকার জনগণের পক্ষে ছিল এই জন্য জনগণের উপরে গুলি চালায় নাই। ওয়ারাস আপনারা তাকিয়ে দেখেন, যখন বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানকে কেন কল করবে আমাকে একটু বলেন। তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কোনো রিজন নাই। এবং এই একটা দৃশ্যের দিকে আপনারা তাকায় দেখেন, এই সেই দৃশ্য বিডিআর পিলখানা ম্যাসাকারের সময় যেভাবে পলাশির প্রান্তরে সৈন্যদের নিয়ে দাঁড়িয়েছিল, এই সোলজারদের যাদেরকে দেখতে পেয়েছেন এরা 11 ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সোলজার, তাদেরকে এভাবে দাঁড় করিয়ে রেখে ওয়াকার আঙ্গুল চুষতেছিল এবং বলছে, আপু বলছে ভিতরে ঢোকা যাবে। এখন আরো একটা কথা, বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক সময় চিন্তা করি যে বাংলাদেশে বিএনপি তাদের আচার আচরণের কথা, আমি একটা ছবি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এটা না দেখালেই না। একটা মানে আরো একটা ছবি দেখাতে চাচ্ছি। দর্শকবৃন্দ আমাকে একটু সময় দিবেন, ছবিটা অত্যন্ত জরুরি। আমি এই ছবিটার দিকে একটু তাকায় দেখেন, ছবির মধ্যে চেয়ারটায় বসে আছে অমিত শাহ, দেখছেন? এবং এই ছবিটার সামনে রেখে একটু বাঁদিকে তাকান, উপরে এক চাকরের মতো কে তাকায় আছে জানেন? আমির খসরু মাহমুদ। এবং পাশে রয়েছে কারা জানেন? বিএনপির পা কাটা কতগুলো ভারতীয় কুত্তা, যাদের আইডেন্টিটি বাংলাদেশে, কিন্তু তারা ভারতে গিয়ে এভাবে পা চাটে। দেখেন আমির খসরু কিভাবে উপটায় রয়েছে সেবা দেওয়ার জন্য অমিত শাহ। এখন এরা যদি হয় বিএনপির নেতা, এক বান্ধবী সামিয়া ওয়াহেদ যদি হয় প্রেসিডিয়াম সদস্য, আব্দুল আউয়াল মিন্টু যদি হয় বিএনপির প্রেসিডিয়ামের সদস্য, ইকবাল হাসান টুকু যদি হয় বিএনপির সিনিয়র সদস্য, মির্জা আব্বাসের মতো লোক যদি হয় সিনিয়র সদস্য, তাহলে বিএনপির তো শত্রুর দরকার আছে। বাংলাদেশের বর্তমানে গত 2-3 মাসে, মানে আমি 2-3 মাসে আমি যা দেখছি তাই দেখতেছি একটা সাবজেক্ট, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে হাসিনা এবং ছাত্রলীগ যুবলীগ চলে যাওয়ার পরে তারা চাঁদাবাজির ক্ষেত্রে, টেন্ডারবাজির ক্ষেত্রে, পজিশন হোল্ডের ক্ষেত্রে বিএনপি যেসব কাজ করছে, তারা ডক্টর ইউনূসের যেই রিফর্ম প্ল্যান এখানে বাধাগ্রস্তই করে যাচ্ছে একের পর এক। চাঁদাবাজির মাত্রা এমন ভাবে বাড়াইছে, তারা কোথাও কোথাও এমন করছে, জোর করে বলছে যে ছাত্রলীগের গায়ে হাত তোলা যাবে না, যুবলীগের গায়ে হাত তোলা যাবে না। তারা এই কাজগুলো করছে কেন জানেন? জেলা ছাত্রলীগ যুবলীগের লোকজনরা যখন কেন্দ্রে রুহুল কবির রিজভী অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমানুল্লাহ আমান এদের সাথে যোগাযোগ করে, তারা বলে দেয় ছাত্রলীগের লোকজনদেরকে আমাদেরকে এখন অ্যাকোমোডেট করতে হবে। কেন জানেন? একটা কারণে। কেন অ্যাকোমোডেট করবে? একটু তাকায় দেখেন, আমির খসরু মাহমুদ যদি কাউকে ফোন করে বলে যে আমাদের ছাত্রলীগের লোকজনদেরকে মারা যাবে না, যুবলীগের লোকজনদেরকে মারা যাবে না, চিটাগংয়ে কোনো জায়গায় হরতাল করা যাবে না, এই সেটাই না, এটা আমির খসরু মাহমুদ ওটাই না। বেগম জিয়াকে অন্যায়ভাবে হাজতে নেয়ার পরে এই কুকুরের বাচ্চা বলেছে কোনো আন্দোলনের দরকার নাই।
বলেছে বেগম জিয়াকে হাজতে রেখে কোনো কিছু করা যাবে না। একে আবার হাসিনা যখন হাজতে পায়, হাসিনা গণভবন থেকে লিখে দেয়, ম্যাজিস্ট্রেট লিখে যে তাকে যেন এয়ার কন্ডিশন রুমে রাখা হয় এবং ওই রুমে সামান্যের জন্য অকপটে ঢুকতে পারে। এই বিএনপির উপরে আমরা এখন নির্ভর করি। এই বিএনপির কথা বলছি, তারা বাংলাদেশে এসে ই করবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে, বাংলাদেশকে সাজাবে। ওইদিন কথায় কথায় আমি আরেকটা জিনিস দেখলাম। বিএনপির মির্জা আব্বাস বলে যে আমি বুড়ো হয়ে গেছি, সমন্বয়কদের দাদার বয়সী, আমরা বহু আন্দোলন করেছি, আল্লাহর অশেষ রহমত, বিএনপির বহু লোকের আত্মত্যাগ আছে। আমি যদি মির্জা আব্বাসকে বলি বিএনপির লক্ষ লক্ষ লোকের আত্মত্যাগ আছে, কিন্তু তারা মির্জা আব্বাস তোমার মতো বেঈমান না। কেন তোমার মতো বেঈমান না? কারণ তুমি আওয়ামী লীগের সাথে, হাসিনার সাথে গণভবনে গিয়ে ঘন্টার পর ঘন্টা পিকনিক করেছো। মির্জা আব্বাস তোমার বউ বেগম জিয়ার মাথার পাশের থেকে বেগম জিয়া কি কি বলেছে, কি কি করেছে, এগুলো রুলকে দিয়েছ, ভারতীয় হাই কমিশনকে দিয়েছ, বেগম জিয়ার বিরুদ্ধচারণ করেছো। মির্জা আব্বাস তুমি এবং তোমার দোসররা মিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধচারণ করেছো। বলো তুমি নাকি কত আত্মত্যাগ করে নেতৃত্ব দিয়েছো। মানে সীমা থাকে, কিন্তু এটা সীমা থাকে, কি শাস্তি পাওয়া উচিত তা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। However, এখন এই আমি মোস্তফা ফারুকের কথা বললাম, মোস্তফা ফারুকের মতো লোকজনদেরকে যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আমি কি সন্দেহ করি মোস্তফা ফারুকের মতো লোককে, শেখ আফিল উদ্দিন ভুইয়ার মতো লোককে, সাবেক এমপি যশোর শেখ বশির উদ্দিন ভুইয়া, এমডি আকিজ ও বশির গ্রুপ অফ কোম্পানি, আওয়ামী লীগের নেতা, আমি কি মনে করি এরা ওয়াকারের আশীর্বাদে অথবা ভারতীয়দের চাপে এদেরকে চুপ্পু এবং ওয়াকার তাদেরকে উপদেষ্টা বানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ের উপরে চাপাচ্ছে? আমি অবাক হব না, আমি আদৌ অবাক হব না। কিন্তু একটা জিনিস আমাকে গ্রহণ করতে হবে, সেটা কি জানেন? আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি যখন মেসিতে কাজ শুরু করি, আমাকে দিয়ে আপনাদেরকে একটা অভিজ্ঞতার কথা বলি। আমি মেসিতে কাজ শুরু করার পরে আমার জুনিয়র ম্যানেজার সবগুলো ছিল সাদা, যারা আমাকে পছন্দই করতো না। তারা মনে মনে বলতো ইন্ডিয়ান, আমার কেন যেন ইন্ডিয়ান বলতো, কারণ আমি দেখতে ইন্ডিয়ানদের মতো। তারা বলতো ইন্ডিয়ান একটা লোক ডিরেক্টর অফ অপারেশন হয়েছে, তাকে ফেল করাতে হবে। আপনি কি, আমি যেদিন ডিরেক্টর অফ অপারেশন হলাম, এখন আমি চাইলে তো সব সাদাগুলারে ফায়ার করে দিতে পারতাম। একা একা একটু চিন্তা করেন দর্শক বৃন্দ, আমি আমার আন্ডারে মেসিতে 781 জন লোক আমার আন্ডারে চাকরি করেছে। এখন আমি কি পারতাম যে সব সাদা ম্যানেজার যেগুলো ছিল তাদেরকে ফায়ার করে দিতে? আমি কিন্তু চাইলেও পারতাম না। কারণ কি জানেন, লজিক্যাল ওয়েতে আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ বিফোর আই ডু এনিথিং। আমি কি করছি জানেন? প্রত্যেকটা সাদার সাথে একত্রে কাজ করছি। কিন্তু কি করছি? গত নেক্সট 6 মাসের মধ্যে আমি অনেক কালোকে প্রমোশন দিয়ে ম্যানেজার বানাইছি, অনেক ইন্ডিয়ানদের প্রমোশন দিয়ে ম্যানেজার বানাইছি, অনেক পাকিস্তানিকে আমি আমার কাছাকাছি নিয়ে আসছি, অনেক মুসলমানদের আমার কাছাকাছি নিয়ে আসছি। ধীরে ধীরে নিজেদেরকে আমি সারাউন্ড করছি। অনেকে আমাকে এসে বলছে, ব্রাদার তুমি এই সাদাদের ফায়ার করতেছো না কেন, অমুকরে কেন তুমি রাখতেছো, অমুকরে কেন রাখতেছো? আমি কারো কোনো কথা শুনি না, বিকজ দ্যাট ওয়াজ মাই ম্যানেজমেন্ট স্টাইল। আমি যদি কোথাও ম্যানেজ করতে যাই, আমি শুধু ফায়ার করতে পারবো না, আমি শুধু বলতে পারবো না না তার সাথে আমি কাজ করবো, এটা আমি পারবো না। কর্পোরেট ওয়ার্ল্ডে একটা থিম আছে, যে থিমটা থেকে আমি বাইরে যেতে পারবো। এখন ওই থিমে আমি বলতে পারবো না যে ওর সাথে আমি কাজ করবো। ফর এক্সাম্পল, আপনারা যদি দেখেন বশির উদ্দিন ভুইয়া, আফিল উদ্দিন ভুইয়া বা এক্স ওয়াই জেড, এরা স্বৈরাচারের দালাল, এরা ভারতীয়দের দালাল। যেমন আমি বলছি ফেরদৌস হাসান সেলিম ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ,
ওনাকে যদি এই অ্যাপয়েন্টমেন্ট গুলো ওনার পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয় যে স্যার এরা আপনাকে অ্যাসিস্ট করবে, ডক্টর ইউনূস যদি বলে আই এম নট উইলিং টু টেক দেম অ্যাজ মাই পার্সোনাল স্টাফ, তাহলে একটা কথা, উনি ব্যাটিং করার, উনি তাদের সাথে কাজ করার স্টাইলটা উনি বুঝবেন। তো ডক্টর ইউনূসের কাছাকাছি যখনই কোনো মানুষকে দেয়া হয়, তাইলে দেয়ার সাথে সাথে তারা তখন একটা জিনিস বুঝে। সেটা কি জানেন? ডক্টর ইউনূস দেখে যে আমি তার সাথে কাজ করব। ফর এক্সাম্পল দর্শকবৃন্দ, আপনারা হতাশ হবেন না আমার কথাটা শুনে। জেনারেল হাফিজ ব্যক্তি হিসাবে ভালো মানুষ না। জেনারেল হাফিজ বাংলাদেশের পুরো বন্ধু না। আমরা এটা যদি ধরেও নেই, কিন্তু ডক্টর ইউনূসের আন্ডারে সে কাজ করছে। একজন ভালো ম্যানেজার কি করে জানেন? তার পাশে একজন খারাপ এক্সিকিউটিভ থাকলেও তার মাধ্যম দিয়ে সে একটা কাজ করায়। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে মানুষের মুখ থেকে যতটুকু জেনেছি, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানেজার। উনি যে কাউকে যেকোনো পরিস্থিতিতে উনি ম্যানেজ করতে পারেন। এখন আমি ইউনূসের সমালোচনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করতেই পারি। কিন্তু আমি I don't want to criticize ডক্টর মোহাম্মদ ইউনূস just for the sake of criticism. আমি এটা করতে চাই না। অনলাইনে আমি জানি অনেকেই এক্ষেত্রে ওনাকে ক্রিটিসাইজ করে, বাট আই এম নট ওয়ান অফ দেম। একটা জিনিস, একটা মানুষের উপরে সার্বিক ফেইলিউর চাপানোর আগে তার ম্যানেজমেন্ট স্টাইলটার সাথে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। এই মুহূর্তে মোস্তফা সরওয়ার ফারুকীর মতো একটা লোক যদি ওখানে যায়, আপনি কি মনে করেন মোস্তফা সরওয়ার ফারুকীর মতো একটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে এই কথাটা বা এই ধরনের একটা পলিসি সাবমিট করার অডাসিটি রাখে যে ৩২ নম্বরে ওনাকে ভিজিট করতে হবে এবং ওটাকে জাদুঘরে আবার পূরণ করতে হবে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সাথে সামনাসামনি বসে তার কথাবার্তা শুনে তাকে দিয়ে বলে যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, আমি এই সাবজেক্টে আমি সুপারিশ করছি না, কিন্তু আমি এটা বলছি, মোস্তফা সরওয়ার ফারুকী বা শেখ আফিলউদ্দিন, আফিজউদ্দিন বা অন্যান্য সমন্বয়ক বা অন্যান্য উপদেষ্টা তাদের প্রতি বিশ্বাস রাখুন আর না রাখুন, আলটিমেটলি হু ইজ ইন চার্জ? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যদি উনার তত্ত্বাবধানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, আমি মনে করি the guy is capable of making any negative decision into a positive. He can transform an individual, he can transform a policy. আমি ডক্টর ইউনূসের এই কোয়ালিটিটাকে সম্মান করি, ডক্টর ইউনূসের প্র্যাগমেটিজমকে অত্যন্ত সম্মান করি এবং তার প্রোডাক্টিভিটির উপরে আমার যথেষ্ট আস্থা। এখন এগুলো নিয়ে আমাকে অনেকে অনেক ওপিনিয়ন পাঠিয়েছেন, আমি এটার উপরে কমেন্ট করতে চাই না, কিন্তু আপনাদেরকে আমি হতাশ হওয়া থেকে বিরত থাকতে বলি। প্রতিদিন গুজব ছড়াচ্ছে, প্রতিদিন গুজব হচ্ছে। আমরা একটা কাজ পারি, গুজবের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করাতে পারি, অথবা এই গুজব থেকে দূরে থাকতে পারি। এই কথাটা আপনারা মনে রাখেন। এখন আপনি বলবেন যে ওয়াকারকে ওখানে বসায় রাখা, চুপ্পুকে ওখানে বসায় রাখা, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রধানকে ওখানে বসায় রেখে আমরা কিভাবে বিশ্বাস করব যে ডক্টর ইউনূস অন দ্য রাইট ডিরেকশন? আমি আপনাদেরকে একটা কথা বলি, ডু ইউ রিয়েলি থিংক you are capable of sitting down at Dr. Mohammed Yunus chair and do the same thing what he is doing? এটা করার কোয়ালিটি আপনার এবং আমার নাই। যেহেতু ভদ্রলোক ওখানে বসেছেন, ওনাকে সাপোর্ট করুন। ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি বিশ্বাস করি না। পার্সোনালি আমি আদৌ বিশ্বাস করি না জেনারেল ওয়াকারুজ্জামানকে। কারণ দিস গাই ইজ নট সামবডি দ্যাট আই উড ট্রাস্ট। এখন অনলাইনে অনেক লোকজনরা তাকে বিশ্বাস করে, তাদের স্বার্থ আছে। তারে ওয়াকারকে যদি প্রমোট করে আপনি যদি অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখেন, খারাপ কি? জেনারেল ওয়াকারের পাছায় একটু তেল মাইখা যদি আপনি মিলিয়নিয়ার হইতে পারেন, আপনি টেসলা কিনতে পারেন, অসুবিধা কি? গো অ্যাহেড, ডু ইট। কিন্তু আমি ওই ফ্লোর মধ্যে ঢুকতে চাচ্ছি না। আমি একটা ফ্লোতে আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সফল হন। দর্শকবৃন্দ, অনেকগুলো সাবজেক্ট আমার কাছে আছে, কিন্তু ওই সাবজেক্ট গুলোকে আমি এখন আর টানবো না। যে সাবজেক্ট গুলোকে টানবো, বর্তমানে বাংলাদেশে অনেকগুলো অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে যে বিতর্ক এখন চলছে, এই বিতর্ক সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলবো। সমন্বয়কদের বলবো, তোমরা যে রাস্তায় কাজটা করছো, প্লিজ কন্টিনিউ। তোমরা রাস্তায় মোস্তফা সরওয়ার ফারুকী, আফিল উদ্দিন, আকিজউদ্দিন এদের বিরুদ্ধে তোমরা যে আন্দোলন করছো, আমি তোমাদের সাথে একমত। তোমরা এটা কন্টিনিউ করো।
এবং এই আন্দোলনের মাত্রা তোমরা আরো বাড়িয়ে দাও। তোমাদের এই আন্দোলন যতটা শক্তিশালী হবে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ তত শক্তিশালী হবে। রাস্তায় তোমাদের আন্দোলন যদি স্ট্রঙ্গার হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব আরো স্ট্রঙ্গার হবে। তোমরা দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে অ্যাডভাইস করব, সার্বিকভাবে যেখানে যেখানে বিরোধিতা করা দরকার সেখানে তোমরা বিরোধিতা করো। দর্শকবৃন্দ, আমি আজকের এই শো আর কন্টিনিউ করব না। ইনশাআল্লাহ আজকের এখানে হলো আমেরিকায় সোমবার। আমি যদি সোমবার দিন রাত্র 12টার সময় টেলিভিশন স্ক্রিনে বসি, তাহলে বাংলাদেশে হবে মঙ্গলবার সকাল 10টা। আমি আজকের আমি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টায় আপনাদের সাথে লাইভে এসে আরো কয়েকটা প্রসঙ্গে আমি আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের সাথে আমি মত বিনিময় করব। এবং আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা একটা কাজ করেন না, আমি অনেক সময় আপনাদেরকে আহ্বান করি। আপনারা আমি যখন অনলাইনে থাকি, অনেকে আমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করেন, অনেকে আমার সম্পর্কে পজিটিভ মন্তব্য করেন, যে যাই করেন। আমি আপনাদেরকে ইনভাইট করব। আমার স্ক্রিনে এসে আমি লিংক পাঠাবো। আপনারা স্ক্রিনে এসে আমার সাথে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন, যদি করেন, দেন আমি আপনাদের সাথে আরো ভালো কোঅর্ডিনেট করতে পারি, আরো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আমি তৈরি করতে পারি। দর্শকবৃন্দ, আমি একটা কথা আপনাদেরকে আবার বলে রাখি। আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর না, আমি কোনো ইউটিউবার না, আমি কোনো সাংবাদিক না। আমি সামান্য একজন মানবাধিকার কর্মী। আমি চেষ্টা করি বাংলাদেশের ২০ কোটি মানুষের জন্য যা ভালো, ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইউটিউবের পয়সা কামাইয়া, ফেসবুকের পয়সা কামাইয়া আমার জীবন চলে না। আমি একটা ল ফার্ম রান করি, যেখানে আমার জীবন মাশাআল্লাহ ভালোই চলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমাদের দেশের জন্য আমরা সবাই মিলে একত্রে কাজ করব। আমরা দেশ গড়ার যেই আ প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছেন, আমরা সেটাকে সহযোগিতা করব। কিন্তু জেনারেল মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা অসহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করার জন্য আমি ছাত্র সমন্বয়ক এবং ছাত্র জনতা সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এই আন্দোলনকে কন্টিনিউ করুন। আপনাদের আন্দোলন যত প্রবল হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তত বেশি সচল হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।